আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম শিক্ষার এই ক্লাসে যুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া দান করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জানাচ্ছি আমাদের প্রিয় নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। আল্লাহ তাআলার দরবারে ক্লাসের শুরুতে যথারীতি আমরা প্রার্থনা করছি মহান রব যেন আমাদের এই কোরআন শিক্ষার এই প্রচেষ্টাকে আমাদের দুনিয়ার জীবনে বরকত এবং পরকালীন জীবনে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। এজন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করছি। মহান রবের দরবারে প্রার্থনা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন সহি তেলাওয়াতের পথে আমাদের যত অন্তরায় আছে, যত দুর্বলতা আছে, সেগুলোকে যেন আল্লাহ তাআলা দূর করে দেন। আমরা যেন আমাদের জবানে মহান রবের কালাম সহি শুদ্ধ সুন্দরভাবে তেলাওয়াত করতে পারি। একান্ত মেহেরবানি করে আমাদের রব যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি ইনশাআল্লাহ। ক্লাসের শুরুতে আজকে আমাদের প্রথম ক্লাসে দেশ ও দেশের বাইরে থেকে অংশগ্রহণকারী সকল ভাইয়া এবং আপুদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয় মাখরাজ। মাখরাজ শব্দের অর্থ হচ্ছে আরবি হরফের উচ্চারণের স্থানসমূহ, যেই জায়গা থেকে আরবি হরফগুলো উচ্চারণ হয়, প্রোনাউন্সিয়েশন যে জায়গা থেকে করতে হয় সেই জায়গাগুলোকে মাখরাজ বলে। তো আমরা যেহেতু আমাদের ক্লাসে কোনো সংজ্ঞা আপনাদেরকে ওইভাবে মুখস্থ করাবো না, আমরা সংজ্ঞা এবং বড় বড় যে নামগুলো আছে সেগুলো আমরা অ্যাভয়েড করে শুধু জাস্ট যেটা বুঝলে আমরা কোরআন সহি করতে পারবো শুধু সেটুকু সম্পর্কে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই জন্য মাখরাজটা শুধু এটুকু মনে রাখলে হবে যে আরবি হরফগুলোকে যে জায়গা থেকে আমরা উচ্চারণ করব সেই উচ্চারণের স্থানকে মাখরাজ বলে, এটুকু জানতে হবে। আর আপনারা সবাই জানেন যে আরবিতে 29টা হরফ আছে, লেটার আছে। এগুলো উচ্চারণের জন্য আমাদের মুখে কণ্ঠনালীর শুরু থেকে ঠোঁট পর্যন্ত সর্বমোট 17টি প্লেস আছে, 17টি জায়গা আছে। এই 17টা জায়গা থেকে আমাদের আরবি যে হরফগুলো, এই হরফগুলো উচ্চারিত হয়ে থাকে। তো আমরা শুরুতেই মাখরাজ নিয়ে কেন আলোচনা করছি, কারণ হচ্ছে যদি কারো মাখরাজ সঠিক হয় তার তেলাওয়াত 50% সঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ হরফ দিয়েই শব্দ, আর শব্দ দিয়েই বাক্য বা আয়াত একটার পর একটা সুতোয় নিখুঁতভাবে বেয়ে গাঁথা। তো মূল উপাদান হচ্ছে হরফ। তো হরফের উচ্চারণ যদি সঠিক হয় তাহলে শব্দের উচ্চারণ সঠিক হবে, শব্দের উচ্চারণ যদি সঠিক হয় আয়াতও সঠিক হবে। বাট কারো যদি হরফের উচ্চারণটাই ভুল থাকে তাহলে তার কণ্ঠ যত সুন্দর হোক, সুললিত যত কণ্ঠেই সে তেলাওয়াত করুক না কেন, তার উচ্চারণটা বা তার তেলাওয়াতটা এটা ভুল হবে। তো এই জন্য মূল জিনিসটাই হচ্ছে আমাদের আরবি হরফগুলো। আমরা হরফগুলো সম্পর্কে আলোচনা করব, বাট তার আগে আমরা আপনাদেরকে যেটা ধারণা দিতে চাই সেটা হচ্ছে আমাদের অনেকেই, আপনারা এখানে হরফ চিনেন, হরফ পারেন, সবকিছুই পারেন, বাট আমরা যখন তেলাওয়াত করতে দিই তখন দেখা যায় যে হরফগুলো সঠিক জায়গা থেকে উচ্চারিত হয় না। দেখা যাচ্ছে এভাবে তিনি হয়তো এতদিন মনে করতেন যে আমি খুব সুন্দর উচ্চারণ করতে পারি, বাট আমাদের এরকম হয় যে আমাদের এখানে হিফজ করতে আসেন, হিফজের ক্লাসে তিনি হিফজ করবেন, নিয়াত করেন, আমরা ভর্তি করি, বাট হিফজের ক্লাসে যখন তাকে পড়া দিই বা পড়া ধরি তখন দেখা যায় যে তার অনেক জায়গা কোরআন থেকে মুখস্থ আছে, বাট তার হরফের উচ্চারণ সঠিক হচ্ছে না, তখন আবার তাকে আমাদের এই মাখরাজগুলো শেখাতে হয়। তো এই জন্য আমরা সর্বপ্রথম হরফগুলো আপনাদের সাথে পরিচিত করার আগেই আমরা মাখরাজের সাথে পরিচিত করাবো, যাতে আপনার মাথার মধ্যে অন্তত এটুকু থাকে যে এই হরফটা এই জায়গা থেকে উচ্চারিত হবে। এবং যারা মাখরাজ সম্পর্কে জানেন তাদের এই বিষয়টা চর্চা হবে, এবং অন্যদের শেখানোর ক্ষেত্রে কিভাবে আপনারা সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে শেখাতে পারেন সেটা ইনশাল্লাহ আপনারা এই ক্লাসে দেখবেন। এর থেকেও যদি ভালো কোনো পদ্ধতি আপনাদের জানা থাকে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আমরা ইনশাল্লাহ পরবর্তী কোর্সগুলোতে এর থেকে ভালো সহজ কোনো পদ্ধতি থাকলে সেই পদ্ধতি বা সেই ফর্মুলা অনুসরণ করবো ইনশাল্লাহ। তো আমরা তাহলে জানলাম যে মাখরাজ হচ্ছে আরবি হরফের উচ্চারণের স্থান।
আর এই স্থান হচ্ছে আমাদের কণ্ঠনালীর শুরু থেকে ঠোঁট পর্যন্ত মোট 17টি জায়গা। এই 17টি জায়গা থেকে আরবি 29টি হরফ উচ্চারিত হয়। এবং আমরা এটাও জানলাম, যদি আমরা কেউ মাখরাজগুলো সঠিকভাবে বলতে পারি, উচ্চারণ করতে পারি, তাহলে আমাদের তেলাওয়াত 50%, আমাদের গবেষণা অনুযায়ী 50% তেলাওয়াত ইনশাল্লাহ সহি হয়ে যাবে। তো সুতরাং ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা বুঝতে পারছেন। একটু কনসার্ন হবেন, মনোযোগের সাথে জাস্ট অল্প একটু সময় কোরআনের জন্য ব্যয় করবেন। এই সময়টুকু অন্য কাজ কারবার যা কিছু আছে সবগুলোকে একটু পিছনে রেখে একেবারে আল্লাহর কোরআনের জন্য মুহতাজ হয়ে একটু কষ্ট করে ক্লাসটা কন্টিনিউ করবেন। এবং ক্লাসের শেষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব থাকবে। যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয়, কষ্ট করে নোট রাখবেন এবং ক্লাস শেষে জিজ্ঞাসা করবেন, আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। ইন আফাকাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আমরা শুরু করতে পারি। আমরা মাখরাজ 17টি আগেই বলেছি, তো আমরা প্রথম থেকে শুরু করছি। আপনারা জাস্ট চিত্রটা দেখবেন। মাখরাজ অনেকের মুখস্থ আছে, তারপরে অনেকে সুন্দর করে বলতে পারেন। তো এটা কোন জায়গায় আমরা ছোট্ট করে লিখে দিয়েছি, বড় কোনো আমরা ব্যবহার করি নাই। ছোট্ট, একেবারে যত ছোট করা যায়, এবং চিত্র সন্নিবেশিত করেছি যে এই হরফটা কোন জায়গা থেকে। আমার স্ক্রিনে লাল যে পয়েন্টগুলো দেখতে পাচ্ছেন, এই লাল পয়েন্টগুলো হচ্ছে এই হরফগুলো উচ্চারণের স্থান। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এগুলোকে এই যে তীর চিহ্ন দেওয়া আছে এবং এই রেড পয়েন্ট, রেড সার্কেল যেখানে আছে, বুঝবেন যে এই জায়গাটা হচ্ছে এই হরফটা উচ্চারণের স্থান। এটুকু শুধু আপনার মাথার মধ্যে থাকলেই হবে। আমরা সবসময় বলে থাকি আমাদের কোর্সে, আপনাকে যে বই পড়ে অনেক কিছু মুখস্থ করতে হবে, আমাদের কোর্সে আপনাদের এমন কিছুই মুখস্থ করতে হবে না। জাস্ট ক্লাসটা অ্যাটেন্টিভলি একটু শুনবেন। এবং আমরা যখন প্র্যাকটিস করব, সেই প্র্যাকটিসের সময় আমরা এতবার, মনে করেন আমাদের ক্লাসে যদি আপনারা এখন এই মুহূর্তে 55 জন আছেন, আমরা যদি 40 জনের কাছেও যদি পড়া ধরি, তাহলে দেখা যাবে এই 40 জনেরটা শুনলে এটা আপনার অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, শুধু যদি কেউ নিয়মিত ক্লাসটা করে। এজন্য আপনি যদি ক্লাসের বাইরে সময় না দিতে পারেন, কোনো সমস্যা নাই, বাট ক্লাসটা একটু অ্যাটেন্টিভলি সুন্দরভাবে করবেন। এবং আমাদের ক্লাসে আমরা আপনাদেরকে বলবো না যে এটা আপনারা মুখস্থ করে আসেন, এটাই করে আসেন, এরকমভাবে, বিশেষ করে তাজবিদের রুলসের ক্ষেত্রে এরকম আমরা বলবো না। আমরা এত বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব যেন এগুলো এমনি মুখস্থ হয়ে যায়। তো এই জন্য আপনারা একটু কষ্ট করে দেখবেন, খেয়াল করবেন চিত্রটার দিকে। তো 1 নম্বর মাখরাজ সেটি হচ্ছে হলকের শুরু হতে। আমরা ছোট্ট একটু পরিভাষা এখানে পেলাম যে হলকের শুরু হতে। হলকটা আরবি শব্দের মানে হচ্ছে কণ্ঠনালী, অর্থাৎ আমাদের গলা যেটা, এই গলার শুরুর নিচের অংশ, যেই অংশটা আমাদের বুকের দিকে, সেটাকে শুরু বলে। আমরা গলা উপরের দিক থেকেও শুরু করতে পারি, কিন্তু তাজবিদের পরিভাষায় হলকের শুরু বলা হয় যে অংশটা আমাদের বুকের সাথে লেগেছে, সেই দিকটাকে শুরু বলা হয়। তো আমরা এই গলার এই জায়গাটা থেকে শুরু করব এবং আমরা এই ঠোঁট থেকে বের হয়ে আসব ধারাবাহিকভাবে। 22 রিয়ালি আমাদের 17টা মাখরাজ শেষ হয়ে যাবে। এজন্য একটু খেয়াল করবেন। তাহলে যে অংশটা বুকের দিকে লাগানো, এই যে অংশটা গলার নিচের অংশ, এই জায়গা থেকে 2টা হরফ উচ্চারিত হয়। একটা হচ্ছে গোল হা, যেটাকে আমরা হাই আওয়াজ বলি, যেটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। আপনি যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই যে ইহদিনার, এইখানে যে হা, এই হাটা, তো এটা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় হলকের শুরু হতে। এরপরে হামজা, হামজা যেটা আমরা আলিফের উপর জবরজের পেশ যখন দিই, ওইটাকেও আমরা হামজা পড়ি। আবার এই যে লেখাটা দেখা যাচ্ছে, এটাকেও আমরা হামজা পড়ি। তো এই যে হামজাগুলো, এই হামজাগুলো উচ্চারিত হয় হলকের শুরু থেকে। এরপরে 2 নম্বর মাখরাজ, সেটি হচ্ছে হলকের মধ্যখান থেকে। তো আপনারা জানলেন যে হলক মানে কণ্ঠনালী, এটার মধ্যখান থেকে, এই যে রেড সার্কেল যেখানে আছে, এই জায়গাটা, এখান থেকে 2টি হরফ উচ্চারিত হয়। এই 2টি হরফ হচ্ছে আইন এবং হা। মনে রাখতে হবে, আগে যে 2টি হরফ উচ্চারণ আমরা করেছি হামজা, হা, সেগুলো উচ্চারণ করার সময় ধাক্কা দিতে হবে। আর আইন হা, এটা যখন উচ্চারণ করব, তখন আমাদেরকে চেপে ধরতে হবে, গলাটা একটু চেপে ধরে উচ্চারণ করতে হবে। তো এটুকু মনে রাখবেন। আর এটা তো আপনারা চিত্রে দেখতেই পাচ্ছেন, গলার যে মিডল পয়েন্ট, সেখান থেকে 2টি হরফ উচ্চারিত হবে আইন হা।
তো দেখা যায় এই দুইটা হরফে অনেক আপুদের ভাইয়াদের সমস্যা থাকে, সঠিকভাবে গলাটা চেপে উচ্চারণ করতে পারেন না, বুঝতে পারেন যে আইন এখান থেকে উচ্চারণ হবে, বাট সেই জায়গাটা থেকে ওইভাবে আসে না। এজন্য আমাদের শুক্রবারে যে ক্লাসটা হবে সেইখানে আমি আপনাদের থেকে প্রত্যেকের থেকে ইনশাল্লাহ আমি শুনবো, যে তখন আপনারা উচ্চারণ করে শোনাবেন। আর আজকে আপনারা জাস্ট জিনিসটা একটু মাথার মধ্যে পিকচারগুলো নেওয়ার চেষ্টা করুন যে কোন জায়গা থেকে কোন হরফটি উচ্চারিত হয়। তাহলে এখানে আমরা দুইটা মাখরাজ শিখলাম। এক নম্বর ছিল কণ্ঠনালীর শুরু থেকে হামজা এবং হা, আর দুই নম্বরে ছিল আইন এবং হা। এরপরে এটা ছিল কণ্ঠনালীর মাঝখানে। তিন নম্বর যে মাখরাজটা আমরা শিখব সেটা হচ্ছে হলকের শেষ ভাগ, তার মানে হচ্ছে কণ্ঠনালীর উপরের অংশ, এই যে জায়গাটা লাল বৃত্ত দিয়ে আছে এখান থেকে উচ্চারিত হয় গইন এবং খ, গইন খ। আচ্ছা, এই মাখরাজগুলো আপনাদের প্র্যাকটিস করার কিছু নিয়ম আছে। সরাসরি যদি আমরা হরফগুলো বলি তাহলে অনেক সময় হরফগুলো সঠিক উচ্চারণ হতে চায় না বা মাখরাজে যেতে চায় না। বাট আমরা যদি এর শুরুতে একটা আলিফ দিয়ে দিই, সেই আলিফের উপর যদি আমরা জবর জের পেশ দেই এবং এই যে হরফটা আমরা উচ্চারণ করব এটাতে যদি আমরা সাকিন দেই, তাহলে আমরা মাখরাজটাকে সহজভাবে উচ্চারণ করতে পারি। তো আমরা যদি এই পদ্ধতি অ্যাপ্লাই করি তাহলে আমরা যদি গয়নটাকে উচ্চারণ করতে চাই যে তার সঠিক মাখরাজে যাচ্ছে কিনা, তাহলে এখানে একটা আলিফ দিব, তার উপরে সেই আলিফের উপর জবর জের পেশ দিয়ে প্র্যাকটিস করব এবং গয়নে আমরা সাকিন দিব। তাহলে আমরা কি বলতে পারি, যেমন হামজা গয়ন জবর অগ, হামজা গয়ঞ্জের এ গ, হামজা গয়ন পেশ ও গ। তো এভাবে প্র্যাকটিস করতে হবে যে আমার গয়নটা কণ্ঠনালীর শেষ ভাগে যাচ্ছে কিনা, হলকের শেষ ভাগে যাচ্ছে কিনা। এরপরে কণ্ঠনালীর শেষ ভাগ থেকে আরেকটা যে হরফ উচ্চারিত হয় সেটা হচ্ছে খ। তো আমরা যথারীতি আমাদের এই ফর্মুলা অনুযায়ী আখ, এক, উখ এভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। এরপরে তাহলে আমরা আরেকবার একটু দেখাই যে কণ্ঠনালীর থেকে আমরা 6টা হরফ পাইলাম খুব সহজে। বাই সিরিয়ালগুলো একটু মনে রাখলে মাখরাজ একটা ক্লাসে যথেষ্ট এবং খুব সুন্দরভাবে আপনারা বলতে পারবেন। কণ্ঠনালীর শুরু থেকে আমরা শুরু করেছি। কণ্ঠনালীর শুরুতে 2টা হরফ ছিল হামজা হা, আর কণ্ঠনালীর মাঝে 2টা হরফ ছিল আইন হা। আর 3 নম্বরে আমরা পাইলাম কণ্ঠনালীর শেষ ভাগ, এখানেও 2টা হরফ ছিল, সেটা হচ্ছে গইন এবং খ। তাহলে কণ্ঠনালী থেকে আমরা 6টা হরফ পেয়ে গেলাম। এই 6টা হরফ বিভিন্ন তাজবিদের কিতাবে হরফে হালকি বলা হয়েছে, বিভিন্ন ধরনের পরিভাষা ব্যবহার করা হয়েছে, বড় করে লেখা হয়েছে। এত কিছু মনে রাখার বা কোনো কিছু দরকার নেই, জাস্ট এটুকু মনে রাখলেই এনাফ। এরপরে আমরা 4 নম্বর মাখরাজে চলে আসলাম। 4 নম্বর আমরা এবার হলক ছেড়ে জিহবাতে চলে আসলাম। হলক ছেড়ে এখন আমরা জিহবা দিয়ে শুরু করব। তো জিহবা আমরা যেহেতু গলা দিয়ে আসছি সেহেতু আমাদের জিহ্বার ইয়েটা আসবে, জিহ্বাটা সর্বপ্রথম আসবে। জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে অফ উচ্চারণ করতে হয়। আবারও দেখেন, আপনারা পিকচারটা দেখেন, এই যে জায়গাটা একেবারে জিহ্বার গোড়া, একেবারেই জিহ্বার গোড়া যে জায়গাটা, এই জায়গা থেকে অফ উচ্চারিত হয়। জিহ্বার গোড়াটা তার বরাবর উপরে তালুর সাথে লাগাইতে হবে। তাহলে আমরা যে সূত্র শিখলাম সেই সূত্র অনুযায়ী প্র্যাকটিস করি। আক, এক, ওক, এভাবে আপনারা একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন। যখন ইয়ে হয় আপনারা এগুলো একটু প্র্যাকটিস করবেন মাখরাজগুলো শেখার জন্য। তো তাহলে আমরা 4 নম্বর মাখরাজটা আবারও বলছি, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে কফ উচ্চারিত হয়। আর আমরা এই কফটা সঠিক হচ্ছে কিনা এটা আমরা যাচাই করব। এভাবে পড়ব, আমরা শুরুতে একটা আলিফ দিয়ে সেই আলিফটার উপরে মনে মনে জবর জের পেশ ধরবো এবং কফে সাকিন দিয়ে উচ্চারণ করব। তাহলে আমাদের মাখরাজটা সঠিক হচ্ছে কিনা এটা আমরা বুঝতে পারবো। তাহলে আমরা আক, ইক, উক এভাবে, এবং এটা কলকলার হরফ, এজন্য আমি ধাক্কা দিয়ে উচ্চারণ করছি, যেটা আমাদের সামনে আলোচনাতে আসবে ইনশাআল্লাহ। তাহলে জিহ্বার প্রথমটা আমরা পাইলাম কফ, একটা হরফ। এবার আমরা আসি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে, একটু আগে কোন দিকে বাড়াবো, মুখের ভিতরের দিক যাইতে যাব, যেহেতু আমরা গলার একেবারে বুকের অংশ দিয়ে আস্তে আস্তে আমরা ঠোঁটের দিকে আগাচ্ছি। এই সিকোয়েন্সটা মনে থাকলেই হবে যে আমরা গলার একেবারে শুরু থেকে শুরু করেছি, এখান থেকে আমরা আস্তে আস্তে যত মাখরাজ শিখবো আস্তে আস্তে আমরা ঠোঁটের দিকে অগ্রসর হব। তো আমাদের এই একটু বাড়ানো মানেই হচ্ছে
জিহ্বার গোড়া থেকে একটু মুখের দিকে। তো জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, কফটাও তালুর সাথে লাগাতে হতো, কাফটাও তালুর সাথে লাগাতে হবে। কফটা ছিল জিহ্বার গোড়ায় আর কাফটা হচ্ছে গোড়া থেকে একটু আগে বাড়িয়ে। তাহলে এই যে এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গোড়া ছিল, এই যে ছোট্ট পয়েন্টটা, এখানে আমরা কফ উচ্চারণ করেছি। আর এখন সেখান থেকে একটু বাড়িয়ে এই জায়গাটা থেকে আমরা উচ্চারণ করছি কাফ। তো আমরা প্র্যাকটিস করব আক, ইক, উক। জাস্ট এরকম ভাবে একটু প্র্যাকটিস থেকে করে নেবেন। এরপরে 6 নম্বর মাখরাজ, জিহ্বার মিডল পয়েন্ট, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, তালু মানে মুখের উপরে যে সাউনিটা আছে আমাদের ভিতরে সেটা। তো জিহ্বার মিডল পয়েন্ট তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা 3টা হরফ এখান থেকে উচ্চারিত হবে। একটা হচ্ছে জিম, একটা শিন, একটা ইয়া। এবং মনে রাখবেন এই 3টা হরফই শক্ত করে উচ্চারণ করতে হবে। এখানে আপনি উচ্চারণ করার সময় প্রেশার দিয়ে উচ্চারণ করতে হবে, তখন আপনার তেলাওয়াতটা সহি হবে। যদি প্রেশার না দেন তাহলে এই হরফগুলোর সিফাত সঠিক হবে না, উচ্চারণটা সঠিক হবে না। এর জন্য এটা প্রেশার দিয়ে এই 3টা হরফ উচ্চারণ করতে হবে, জিম, শিন, ইয়া। এবার আমরা যদি আমাদের সূত্র অনুযায়ী প্র্যাকটিস করি তাহলে হবে আজ, ইজ, উজ, আশ, ইশ, উশ, এভাবে। তো আমরা তাহলে জিহ্বা থেকে আমরা অলরেডি 3টা মাখরাজ আলোচনা করেছি, কণ্ঠনালী থেকে 3টা আলোচনা করেছি। কণ্ঠনালী 3টা তো বুঝতে পেরেছেন, জিহ্বার 3টা আমরা আবারও রিপিট করছি। যে জিহ্বায় আমাদের ছিল, প্রথম যেটা ছিল সেটা হচ্ছে জিহ্বার গোড়া, তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা একটা হরফ উচ্চারণ করেছিলাম, সেটা ছিল কফ। এরপর এটা আমরা আসছি জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে সেখান থেকে আমরা উচ্চারণ করেছি কাফ। আর জিহ্বার ঠিক মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করেছি জিম, শিন এবং ইয়া। তো তাহলে এখানে আমরা 6টা মাখরাজ অলরেডি আমরা শিখলাম। এরপরে আমরা 7 নম্বর মাখরাজে যাব। 7 নম্বর মাখরাজটা, যে 17টা মাখরাজ আমরা শিখব, মনে রাখবেন এই 17টা মাখরাজের মধ্যে 7 নম্বর মাখরাজটা হচ্ছে একটু কঠিন। এটা আমাদের প্র্যাকটিস করতে হবে লং টাইম, এবং এটা আমাদের অনেকেরই ঠিকমতো উচ্চারণ হয় না প্র্যাকটিস করার পরেও। শুধু 17টার মাখরাজের মধ্যে শুধু এই একটা মাখরাজ একটু কঠিন আছে, তাও প্র্যাকটিস করলে ইনশাল্লাহ হয়ে যাবে, বাকিগুলো একেবারেই ইজি। তো 7 নম্বর মাখরাজটাকে আমি কঠিন বললাম কেন? কারণ হচ্ছে এই 17টার মধ্যে তুলনামূলক 7 নম্বর মাখরাজটা কঠিন। সেটা হচ্ছে জিহ্বার গোড়ার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইতে হবে। তো আপনারা দেখেন এই পিকচারটা দেখলেই বুঝতে পারবেন যে জিহ্বার গোড়ার একটা পাশ, কিনারা মানে পাশ, জিহ্বার গোড়ার একটা পাশ, সেটা হতে পারে ডান পাশ অথবা হতে পারে বাম পাশ। ওয়াদের জন্য আপনার নির্ধারিত নেই যে আপনি কোন পাশ দিয়ে উচ্চারণ করবেন, যেই পাশ দিয়ে আপনার উচ্চারণ করা সহজ হয় আপনি সেই পাশ দিয়ে উচ্চারণ করবেন। তাজবিদের যে কিতাবগুলো, সেই কিতাবগুলোতে লেখা আছে যে বাম পাশ দিয়ে উচ্চারণ করাটা সহজ, কিন্তু আমি নিজেই উচ্চারণ করি হচ্ছে ডান পাশ দিয়ে, কারণ আমার কাছে ছোটবেলা থেকে উচ্চারণ করতে করতে ডান পাশতে আমার কাছে সহজ মনে হয় এবং আমি ডান পাশ দিয়ে উচ্চারণ করি। তো এজন্য তবে তাজবিদের কিতাবগুলোতে লেখা আছে বাম পাশ দিয়ে উচ্চারণ করা সহজ। এখন আমি অভ্যস্ত হয়েছি ডান পাশ দিয়ে, এজন্য জিহ্বার গোড়ার ডান পাশ আপনি ডান কিনারাও হতে পারে বাম কিনারাও হতে পারে, যে কোনো এক পাশ লাগাইতে হবে কোথায়? সেই সোজা উপরের দাঁতের মাড়ি, দেখেন উপরের যে দাঁত আছে তার মাড়ির সাথে লাগাইতে হবে। তার মানে এটা লাগানো একটু কষ্টসাধ্য ব্যাপার। আর এই মাখরাজটা এই জায়গা থেকে সঠিকভাবে উচ্চারিত না হওয়ার কারণেই আমাদের মধ্যে দোয়াল লিন পড়বো না জোয়াল লিন পড়বো, এই জাতীয় বিভিন্ন দ্বন্দ্ব ফাসাদ এক একজনের এক এক রকম এটা তৈরি হয়। বাট মাখরাজটা যদি জায়গা মতো থেকে উচ্চারিত হয় তাহলে আর এই দ্বন্দ্ব ফাসাদ হবে না, তখন ঠিকঠাক মতো উচ্চারণ হবে। আমরা সূরা ফাতিহার মধ্যে আমরা এই মাখরাজটা প্র্যাকটিস করি বা এটা আমাদের বলতে হয়। আমরা বলি ওয়ালা এখন দেখা যায় যে ম্যাক্সিমাম মানুষ দালের মাখরাজ থেকে দোয়াদ উচ্চারণ করে। এ পর্যন্ত অনেককে আমি পেয়েছি যারা ম্যাক্সিমামই দোয়াদের মাখরাজটা এখান থেকে উচ্চারণ না করে দাল যেখান থেকে উচ্চারণ করে ওইখান থেকে জাস্ট একটু পোর করে দোয়ারটাকে উচ্চারণ করে ফেলে। তো আমার ক্লাসে যারা আছেন
তারা অন্তত উচ্চারণ হোক অথবা না হোক, জিনিসটা আগে মাথার মধ্যে নিবেন যে দোয়াতের একটা মাখরাজ আছে, মাখরাজটা হচ্ছে জিহ্বার গোড়ার যে কোনো এক পাশ, ডান পাশ হতে পারে, বাম পাশ হতে পারে, উপরে দাঁতের মাড়ির সাথে লাগাইতে হবে। এইটুকু যদি মাথার মধ্যে থাকে, আস্তে আস্তে একসময় ওইখানে যাবে প্র্যাকটিস করতে করতে, হয়তো 2 মাস 3 মাসও সময় লাগতে পারে, বাট যাবে। কিন্তু যদি কেউ দালের মাখরাজ থেকেই কন্টিনিউ দোয়াদ উচ্চারণ করে যান, তাহলে তার তো আর পরিবর্তন হবে না। এজন্য এইটা একটু মাথার মধ্যে রাখতে হবে। এরপরে 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে। জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম উচ্চারণ হবে। জিহ্বার আগা, এই যে বড় যে রেড সার্কেল, এই যে জিহ্বার মাথাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একেবারে উপরে যে বড় দুইটা দাঁত, আমরা হাসলেই যে দুইটা দাঁত আগে দেখা যায়, এই দুইটা দাঁতের যে গুঁড়া আছে সেই গুঁড়ার সাথে লাগিয়ে আমরা লাম উচ্চারণ করব। এটা মনে রাখতে হবে। এটা খুব ইজি এবং আমরা এখান থেকেই করে থাকি, ম্যাক্সিমাম লোকেরা আমরা এখান থেকেই করে থাকি। তবে মনে রাখতে হবে উপরের দাঁতের গোড়া, কারণ লাম আগা দিয়ে উচ্চারণ করা যায়, দাঁতের মাথা দিয়ে উচ্চারণ করা যায়, কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটার সঠিক মাখরাজ হচ্ছে উপরের যে দুইটা দাঁত আছে সেই দুইটা দাঁতের গোড়া, এটুকু মনে রাখতে হবে। এরপরে আমরা যে মাখরাজটি আলোচনা করব সেটি হচ্ছে 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরে তালু। এবার যেখান থেকে আমরা লাম উচ্চারণ করেছিলাম, এইখানে দেখেন এই যে ছোট্ট পয়েন্টটা, এই পয়েন্ট থেকে আমরা লাম উচ্চারণ করেছিলাম, যেখানে আমার কারসারটা নড়ে, এই ছোট্ট পয়েন্টে ছিল লাম। এখন এইখান থেকে আমরা একটু ভিতরের দিকে চলে আসলাম, তালু উপরে ছাউনি যেটা ছিল, তো সেই জায়গাটা থেকে নুন উচ্চারণ হবে। তাহলে জিহ্বার আগা উপরে তালুর সাথে, লাম ছিল জিহ্বার গোড়ায়, আর আমরা এটা উচ্চারণ করছি তালুর সাথে, তাহলে এটা এখানে হচ্ছে নুন। বাট এটা এজন্য খেয়াল রাখতে হবে, নুনকে আপনি চাইলে এই জিহ্বার এই যে দাঁতের গোড়া থেকেও আপনি নুন উচ্চারণ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। বাট মাখরাজটা আপনাকে জানতে হবে, যে মাখরাজটা হচ্ছে, নুনের মাখরাজটা হচ্ছে জিহ্বার তালুতে, এটুকু মনে রাখতে হবে, যে জিহ্বার আগা তার বরাবর উপরে তালু, যেমনটি পিকচারে দেখতে পাচ্ছেন। আমরা দাঁতের উপরে যে মুখের উপরে যে সাউনিটা আছে, এখান থেকে আমরা সুন্দরভাবে নুন উচ্চারণ করব। 10 নম্বর যে মাখরাজটি সেটি হচ্ছে জিহ্বার আগার পিঠ। আগার পিঠ বলতে আমাদের আগে যখন আমরা পিকচারগুলো করেছিলাম না, তখন আমাদের বুঝাইতে অনেক কষ্ট হতো। আগার পিঠ বুঝাইতে বুঝাইতে দেখা যাচ্ছে অনেক সময় লাগতো, বা অনেকে বুঝতেন অনেকে বুঝতেন না। তো এই জন্য আমরা এখন এই পিকচারটা দেওয়াতে সুবিধা হয়েছে, যে আগার পিঠটা কেমন, আমরা জিহ্বাটাকে যদি একটু ভাঁজ করে দিই উপরের দিকে, তার বরাবর উপরের তালুর সাথে যদি লাগাই, তাহলে র র উচ্চারণ হবে, মানে জিহ্বার নিচের পাশটা। এটা এই পিকচারটা দেখলে বুঝবেন, এইখান থেকে র উচ্চারণ হয়। আমরা স্বাভাবিকভাবে এই রটা জিহ্বার আগা দিয়ে ম্যাক্সিমাম লোকজন আমরা উচ্চারণ করে ফেলি, এবং র এর মাখরাজে তেমন কোনো সমস্যা হয় না। বাট মূল মাখরাজটা হচ্ছে যে জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরের তালুর সাথে লাগাইতে হবে র র র। আর-রহমানির রহিম, তো এটা হচ্ছে র র এর মাখরাজ। তো এটা জিহ্বার আগার পিঠ, তার বরাবর উপরে তালুর সাথে লাগাতে হবে। তাহলে আমরা প্রথম 6টা মাখরাজ আমরা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছিলাম। তারপরে যে 4টা মাখরাজ আমরা শিখলাম, 7, 8, 9, 10, এই 4টা মাখরাজ আমি আবারও রিপিট করছি। এই 4টা মাখরাজই আমাদের ছিল জিহ্বার সাথে সংশ্লিষ্ট। তার 7 নম্বর মাখরাজটা আমরা বলেছিলাম দোয়াদ। এটা শুধু একটু আপনাদের বেশ কিছুদিন প্র্যাকটিস করতে হবে, সবার না, অনেকের হয়তো সুন্দর হয়, বাট আমার মতো যদি কেউ দুর্বল থাকেন তাকে প্র্যাকটিস করতে হবে। আমার দীর্ঘদিন প্র্যাকটিস করতে হয়েছে, প্রায় 6 মাসের মতো। তো কারণ আমার ওইখানে ঠিক মতো যাইতে চাইতো না, এখনো ঠিক মতো যায় কিনা জানি না, বাট অনেক কষ্ট করা লাগছে, অনেক প্র্যাকটিস করা লাগছে। তো এই জন্য আপনাদের যাদের যায় আলহামদুলিল্লাহ, তবে আমার মতো কেউ যদি দুর্বল থাকেন তাকে এটার জন্য একটু সময় দিতে হবে, শ্রম দিতে হবে। 7 নম্বর মাখরাজের জন্য যে জিহ্বার গোড়ার একটা পাশ উপরের দাঁতের মাড়ির সাথে লাগাইতে হবে, এটা লাগাইতে একটু সময় লাগে, প্র্যাকটিস করতে হবে, বারবার বারবার প্র্যাকটিস করতে হবে। এখান থেকে ওয়াদ উচ্চারণ হয়। এরপরে 8 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগার কিনারা উপরের দাঁতের মাড়ির সাথে।
একেবারেই আগেও বলেছি যে আমরা হাসলে যে দুইটা দাঁত দেখা যায় সেই দুইটা দাঁতের যে মাড়ি আছে তার সাথে জিহ্বার আগার কিনারাটা লাগাই দিলাম, লাম হয়ে যাবে। এটা কোনো কঠিন কোনো কিছু না, একেবারে ইজি। এরপরে যেটা আছে সেটাও খুবই সহজ। জিহ্বার আগা উপরে তালুর সাথে লাগাই দিলাম, অর্থাৎ গোড়া থেকে আর একটু ভিতর দিকে নুন হয়ে গেল। আর জিহ্বার আগাটাকে একটু উল্টালাম, তাহলে আগার পিঠটা যখন তালুর সাথে লাগাইলাম তখন র উচ্চারণ হবে। তো এই ছিল 10টা মাখরাজ। এরপর আমরা 11 নম্বর মাখরাজে যাব। 11 নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে। তাহলে আবারও বলছি, জিহ্বার আগাটাই এবার আমরা লাগাবো হচ্ছে সামনের উপরে যে দুইটা দাঁত আছে সেই দুইটা দাঁতের গোড়ার সাথে, অর্থাৎ যেখান থেকে মাড়িটা শুরু হয়েছে দাঁত এবং মাংসের যে জয়েন্টের যে জায়গাটা সেই জায়গাটার সাথে আমরা লাগাবো। লাগিয়ে ত দাল তা এখান থেকে উচ্চারণ করব। এই যে দেখেন জিহ্বাটা লাগছে যেখানে দাঁত এবং মাংসের যে অংশটা শুরু হয়েছে ঠিক সেই জায়গাটা, এই পয়েন্টটা থেকে এই 3টা হরফ উচ্চারিত হবে ত দাল তা। তাহলে আবারও বলছি, জিহ্বার আগাটা সামনের উপরে দুই দাঁত, বড় যে দুইটা দাঁত মানুষের সর্বপ্রথম দেখা যায়, খাইতে গেলেও দেখা যায়, হাসতে গেলে দেখা যায়, এই বড় দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত দাল তা। এবার জিহ্বার আগাটাকে আমরা উপরে দুই দাঁতের আগার সাথে লাগাবো। এই ত দাল তা এটা ছিল গোড়ার সাথে, আর এবার আমরা আগায় লাগাবো, অর্থাৎ দাঁতের আগা। এই যে দাঁতের যে আগা, যেটা এখানে এই পয়েন্টটা এখানে, এই যে দাঁতের আগা এই পয়েন্টটা, এখান থেকে 3টে হরফ উচ্চারিত হবে র গাল তা, এবং এই হরফগুলোকে নরম করে উচ্চারণ করতে হবে, এটা মনে রাখতে হবে র গাল তা। তো আমরা এখান থেকে উচ্চারণ করব। তাহলে এটা খুব ইজি ছিল। আবারও বলছি, জিহ্বার আগাটা যদি আমরা সামনের যে বড় দুইটা দাঁত সেই দুই দাঁতের গোড়ার সাথে লাগাই তাহলে ত দাল তা এই 3টা হরফের মাখরাজ পেয়ে যাব। আর যদি আমরা জিহ্বার আগাটা সামনের যে বড় দুইটা দাঁত সেই দুইটা দাঁতের আগার সাথে লাগাই তখন আমরা মাখরাজ পেয়ে যাব র গাল তা, এই 3 হরফের। তো এটা খুবই ইজি, শুধু জিহ্বার আগার সাথে একটা গোড়া আর একটা আগা, এটুকু মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। এরপরে আমরা 13 নম্বর মাখরাজ আলোচনা করব। 13 নম্বর মাখরাজটা হচ্ছে জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। আমরা এতক্ষণ উপরের দাঁতে ছিলাম, এবার আমরা নিচের দাঁতে আসছি। তো জিহ্বার আগাটা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিকচারে জিহ্বার আগাটা এই যে নিচের দাঁতের আগার সাথে এই পয়েন্টে এই যে মিলিত হয়েছে। এখান থেকে ঝা সিন সদ এই 3টি হরফ উচ্চারণ হয়। এই 3টি হরফের কিছু সিফাত আছে, আমরা যখন তেলাওয়াত শেখাবো ইনশাআল্লাহ তখন অল্প কিছু সিফাত আমরা আলোচনা করব, প্রাথমিক সিফাতগুলো। তো আপাতত মাখরাজটা শুধু জানি যে ঝা সিন সদ উচ্চারণ হবে কোন জায়গা থেকে? জিহ্বার আগা নিচের দাঁতের আগা, জিহ্বার আগা নিচের দাঁতের আগা, হরফ উচ্চারিত হবে 3টি, ঝা সিন সদ, এটা মনে রাখতে হবে। এরপরে 14 নম্বর মাখরাজ। 14 নম্বর মাখরাজটা হচ্ছে নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। নিচের ঠোঁটের পেট, ভালো করে বুঝতে হবে। নিচের ঠোঁটের পেট মানে ঠোঁটের মধ্যে পেট কোথা থেকে আসবে, মানে ঠোঁটের যে মোটা যে অংশটা, যেখানে আমাদের আপুরা লিপস্টিক ইউজ করেন যে জায়গাটা, এই জায়গাটা। তো নিচের ঠোঁটের এই পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে। হ্যাঁ, তো এটা একটু একেবারে নিচের ঠোঁটের যে মিডিল পয়েন্টটা আছে সেইখানে আমরা লাগাবো হচ্ছে উপরে যে দুইটা বড় দাঁত আছে সেই দুই দাঁতের আগার সাথে আমরা লাগিয়ে দিব, তাহলে ফা উচ্চারণ হবে। আমরা অনেক ভাই এবং আপুদেরকে পাই যারা দুই ঠোঁট থেকে ফা উচ্চারণ করেন, অর্থাৎ ফা বলার সময় তারা বাংলা ফ যেমন উচ্চারিত হয় দুই ঠোঁট থেকে, তারা আরবি ফাটাকেও ওই দুই ঠোঁট থেকেই উচ্চারণ করেন, ইংরেজি এফ এর মতো। তো এটা ইংরেজি এফ বা বাংলা ফ এরকম না, এটা আরবি ফার জন্য মাখরাজ নির্ধারিত আছে, সেটি হচ্ছে উপরের যে দাঁত সেই দাঁতের আগা আর নিচের ঠোঁটের পেটের সাথে লাগাইতে হবে।
তো এটা আমরা একটু সুন্দর করে মনে রাখবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফায়ের মাখরাজ, খুবই ইজি, শুধু মনে রাখতে হবে নিচের ঠোঁট আর উপরের দাঁত, এটুকু মনে রাখলে হবে, নিচের ঠোঁট উপরের দাঁতের আগে। এরপরে 15 নম্বর মাখরাজ। 15 নম্বর মাখরাজ হচ্ছে ঠোঁট থেকে, দুই ঠোঁট থেকে 3টা হরফ উচ্চারিত হয়। একটা হচ্ছে বা, একটা হচ্ছে ওয়াও, একটা হচ্ছে মিম। একটা হচ্ছে মিম, একটা বা, একটা ওয়াও, একটা ওয়াও, একটা বা, একটা মিম। তো এটার মধ্যে একটু পার্থক্য আছে। আমরা যখন ওয়াওটা উচ্চারণ করব তখন দুইটা ঠোঁটকে ফাঁকা রাখতে হবে, ওয়াও, ঠোঁট দুইটা গোল করতে হবে। বা যখন আমরা উচ্চারণ করব তখন আমাদের কথা বলার সময় ঠোঁটের যে অংশটা ভিজা থাকে সেই অংশ থেকে আমরা বা উচ্চারণ করব স্বাভাবিক। আর যখন মিম উচ্চারণ করব ঠোঁটটাকে একটু বাঁকা করে ধরতে হবে। মিম, যে শুকনো যে অংশটা আমাদের দুই ঠোঁটের, সেই শুকনো দুই অংশকে মিল করলে মিমের সঠিক প্রনাউন্সিয়েশন, সঠিক মাখরাজটা আসবে। তাহলে দুই ঠোঁট থেকে আপাতত মনে রাখতে হবে, দুই ঠোঁট থেকে 3টি হরফ উচ্চারিত হয়, বা, ওয়াও, মিম। এরপরে আমরা 16 নম্বর মাখরাজ। মুখের খালি জায়গা থেকে মদের হরফ উচ্চারিত হয়। মদের হরফ তো আমরা জানি যে জবরের বাম পাশে খালি আলিফ, তারপরে পেশের বামে ওয়াও সাকিন, আর একটা হচ্ছে জেরের বামে ইয়া সাকিন। তো এটা যখন আমরা এক আলিফ টানি, যখন আমরা পড়ি বা আলিফ জবর বা, তখন এই যে আ বললাম, বা জবর বা ছিল, তার সাথে যখন বা আলিফ জবর বা আমরা একটু টানছি, এই যে আ বলছি, এই আটা উচ্চারণ হবে মুখের খালি জায়গা থেকে। এটা আপনাদের মুখস্থ না করলে হবে, এমনি সবার ওই জায়গা থেকেই হয়। এরপর আমরা যখন বাওয়া পেশ বু বলি, এই যে উ বললাম, এটা মুখের খালি জায়গা থেকে এমনি অটোমেটিক্যালি আসে। এরপরে যখন আমরা বায়াজের বি বলি মদের হরফ, তখন এই যে ই বললাম, এই ই আপনি বললেও মুখের খালি জায়গা থেকে আসবে, না করলেও খালি জায়গা থেকে আসবে। এই জন্য এটা প্র্যাকটিস না করলেও হবে, এটা এমনি আপনার ওই জায়গা থেকে, সবারই ওই জায়গা থেকে এমনি উচ্চারিত হয়। এরপরে আর একটা হচ্ছে গুন্না, যেটা সর্বশেষ মাখরাজ, সেটা হচ্ছে নাকের বাসি থেকে গুন্না উচ্চারণ করতে হয়। গুন্না স্বাভাবিকভাবে আমরা যদি ওয়াজিব গুন্না দিয়ে প্র্যাকটিস করি, যে যখন মিমের উপর তাসদিদ থাকে বা নুনের উপর তাসদিদ থাকে, তখন আপনারা জানেন গুন্না করা ওয়াজিব। এখন আমরা মনে করেন ইন্না উচ্চারণ করব, তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? ইন্না। এবং আপনার নাকের বাসিতে গুন্নাটা যাচ্ছে কিনা এটা বোঝার সুন্দর একটা সিস্টেম আছে। তা হচ্ছে আপনি গুন্নাটা উচ্চারণ করার সময় নাক চেপে ধরবেন। নাক চেপে ধরলে যদি আপনার আওয়াজ চালু থাকে, বুঝবেন আপনার গুন্না সঠিক হচ্ছে না। আর নাক চেপে ধরলে যদি আপনার আওয়াজ বন্ধ হয়ে যায়, গুন্না বন্ধ হয়ে যায়, তাহলে বুঝবেন গুন্না নাকের মধ্যে গেছে। মানে নাকের মধ্যে যদি যায় গুন্নাটা, তাইলে না বন্ধ হবে। এখন নাকের মধ্যেই যদি না যায়, তাইলে তো আর বন্ধ হবে না, তাইলে তো আপনার আওয়াজ চালু থাকবে। এজন্য মনে রাখতে হবে গুন্নাটা নাকের বাসি থেকে উচ্চারিত হয়। বিশেষ করে যে গুন্না আছে সেটা নাকের বাসি থেকে উচ্চারণ করতে হয়। এটা আমরা একটু মনে রাখবো। তাহলে আমরা 17টা মাখরাজ শিখলাম। এবার আমি আপনাদেরকে যে কার্ডগুলো দিয়েছিলাম সহজ করে, সেই কার্ডে আসি। আপনারা একটু খেয়াল করবেন, এই কার্ডগুলো আপনাদেরকে জাস্ট একটু দেখতে বলেছিলাম। আপনারা এই কার্ডগুলো দেখবেন। আমরা বিস্তারিত ওইটা দিয়ে আলোচনা করলাম, বাট ওইটা আপনাদেরকে আমরা দিচ্ছি না, ক্লাস রেকর্ডটা থাকবে ইনশাল্লাহ। আর আপনারা এই কার্ডগুলো দেখবেন। এই কার্ডগুলো পড়ার সিস্টেম হচ্ছে যে আপনি পড়বেন 1 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয় হামজা হা। কেমন করে উচ্চারণ করতে হবে? শক্ত করে। এটুকু মনে রাখতে হবে। এই কার্ডের মধ্যে যেটা লেখা আছে এটুকু একটু সাথে শিখে নিলে খুব ইজি হবে ইনশাল্লাহ। 2 নম্বর মাখরাজ আপনি পড়বেন, কণ্ঠনালীর মধ্যখান হতে উচ্চারিত হয় আর রাইম হা। কেমন করে? গলা চিপে। 3 নম্বর মাখরাজ, কণ্ঠনালীর শেষ হতে উচ্চারিত হয় গইন খ। কেমন করে? মোটা করে। 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় অফ। কেমন করে? মোটা করে। জিহ্বার গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। কেমন করে উচ্চারণ হবে? শক্ত করে। এরপরে জিহ্বার মিডল পয়েন্ট তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে জিম শিন ইয়া। কেমন করে? শক্ত করে। এরপরে জিহ্বার গোড়ার ডান বা বাম কিনারা, ওই যে দোয়াদের সময় আমি বলেছিলাম যে ডান বা বাম, এটা আমি এখানে ব্র্যাকেটের মধ্যে লিখে দিয়েছি আপনাদের সুবিধার্থে, যে আপনি যে পাশ আপনার ভালো লাগে, ডান অথবা বাম, সেই পাশ দিয়ে আপনি উচ্চারণ করতে পারেন। কিনারা তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সাথে লাগিয়ে উচ্চারণ হবে
ওয়াদ, এবং এটা মোটা করে উচ্চারণ করতে হবে, ওর করে, এটা এটার সিফাত। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগার কিনারা তার বরাবর উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে লাম, কেমন ভাবে, মোটাও করা লাগবে না, চিকনও করা লাগবে না, স্বাভাবিকভাবে আমরা যেমন কথা বলি, যেমন উচ্চারণ করি, যেমন হয় তেমনই। জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে নুন, কেমন ভাবে, স্বাভাবিকভাবে, মোটা চিকন কিছুই করার দরকার নাই। 10 নম্বর, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে র, কেমন করে উচ্চারণ করতে হবে, স্বাভাবিকভাবে রটা মোটা করে পড়তে হয়, বাট রতে যখন জের হবে এরকম কিছু কন্ডিশন আছে, সেই ক্ষেত্রে শুধুমাত্র রটা বারিক হবে, তবে হরফ হিসেবে রটা সবসময় মোটাই হবে। কিন্তু কিছু কন্ডিশন যখন আসবে, আমরা যখন র হরফের নিয়ম শিখাবো আপনাদেরকে, তখন বুঝবেন যে কখন রটা বারিক হয়, কিছু নির্ধারিত স্থানে রটা চিকন করে পড়তে হবে, বাদ বাকি রটা মোটা হবে। জিহ্বার 11 নম্বর মাখরাজ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগিয়ে ত, দাল, তা, কেমন করে উচ্চারণ করতে হবে, শক্ত করে। জিহ্বার আগা সামনের নিচের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে ঝা, সিন, সোয়াদ, কেমন করে উচ্চারণ করতে হবে, শীষ দিয়ে, মানে উচ্চারণের সময় একটু শীষ মতো ইয়ে হবে। সাফিলিন, এই যে সা বলতে গেলে শীষ এমনি চলে আসে, এরকম ভাবে একটু শীষ দিয়ে। 13 নম্বর, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সাথে লাগিয়ে উচ্চারিত হবে র, রাল, সা, কেমন করে, নরম করে। এটা আমি এই সিফাতের মধ্যে লিখে দিয়েছি। সিফাত মানে হচ্ছে হরফের বৈশিষ্ট্য, এছাড়াও আরো অনেক বৈশিষ্ট্য আছে, তবে আমি সিফাতটাকে খুব সংক্ষেপ করে এক শব্দে দুই শব্দে যত সংক্ষেপ করা যায় প্রাথমিক সিফাতগুলো এভাবে লিখে দিয়েছি আপনাদের সুবিধার জন্য। এরপরে 14 নম্বর মাখরাজ, নিচের ঠোঁটের পেট সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগিয়ে আমরা উচ্চারণ করব ফা, কেমন করে, নরম করে। 15 নম্বর মাখরাজ, দুই ঠোঁটের মধ্যস্থল হইতে আমরা উচ্চারণ করব বা, ওয়াও, মিম, কেমন করে, শক্ত করে, আবার লেখা আছে নরম করে, তার মানে কখনো নরম হবে, কখনো শক্ত হবে। বিশেষ করে বা, এখানে ওয়াও এবং মিম এই দুইটা আমরা নরম করে উচ্চারণ করব, আর যখন বাটা উচ্চারণ করব, বাটা শক্ত করে উচ্চারণ করতে হবে। তো এই জন্য আমি বা শক্ত সংক্ষেপে এখানে লিখে দিয়েছি, মানে এই বা হরফটা শক্ত করতে হবে। 16 নম্বর, মুখের খালি জায়গা থেকে মদের হরফ পড়া হয়, যেটা আমি প্র্যাকটিস করে দেখিয়েছি। বা, বু, বি, এটা টেনে পড়তে হবে, এটা আপনারা সবাই জানেন, টেনে টেনে। নাকের বাসি থেকে গুন্না পড়া হয়, সেটা হতে পারে ইন্না, গুনগুন করে গুন্না করতে হয়। তো এভাবে এই কার্ডগুলো আপনারা সুন্দর করে, কার্ডগুলো আপনার প্রেশার নেওয়ার দরকার নেই যে আমাকে মুখস্থ করতে হবে। আমি যখন ক্লাসে জিজ্ঞাসা করব, কার্ডগুলো আপনারা মোবাইলে রাখতে পারেন, প্রিন্ট করে কাছেও রাখতে পারেন, আপনি যদি দেখেও বলেন আমার কোনো আপত্তি নেই। আপনাকে ক্লাসে যখন আমি এই মাকরাজগুলো জিজ্ঞাসা করব, যখন শুক্রবারে আমাদের প্র্যাকটিস ক্লাস হবে, তখন আপনি চাইলে দেখেও বলতে পারেন, কারণ আপনি দেখে বললেও এটা আপনার, আমি জানি এমনি আপনার মুখস্থ হয়ে যাবে। এজন্য কার্ডগুলো একটু সংরক্ষণ করবেন, এবং মুখস্থ হোক অথবা না হোক, যখন সময় পান, যখন মোবাইলটা হাতে থাকে, প্রয়োজনে আপনারা স্ক্রিনে পিকচারটা দিয়ে রাখতে পারেন। এটার জন্য আপনাদেরকে আমি বলবো না যে আপনার 1 ঘন্টা বসে পড়তে হবে, আলাদা সময় দিতে হবে, এরকম কোনো কিছু দরকার নাই। জাস্ট আপনি একটু মনের মধ্যে নেওয়ার চেষ্টা করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই ছিল আমাদের মাখরাজ, এবং আমরা আপনাদেরকে এরকম একটা পিকচারও দিয়ে দিব, কারণ যে চার্টগুলোতে যে পিকচারগুলো দেখাইলাম ওইখানে তো আলাদা আলাদা পিকচার দিয়া, এজন্য এরকম একটা পিকচারও আপনাদেরকে সরবরাহ করব, যেখানে এক পিকচারের মধ্যেই সবগুলো হরফ কোথা থেকে উচ্চারিত হবে সেগুলোর ইয়েটা দেওয়া আছে। এটা আপনাদেরকে আজকে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিব। এরপরে আপনাদের যেটি বাড়ির কাজ থাকবে সেটি হচ্ছে এই মাখরাজের চার্ট অনুযায়ী আরবি হরফসমূহ বারবার উচ্চারণ করবেন। বারবার কিভাবে উচ্চারণ করবেন, ওই যে আলিফ জবর জের পেশ এটা যুক্ত করে দিয়ে, যেমন আইজ, ইজ, উইজ, এভাবে বারবার উচ্চারণ করবেন, যাতে প্রত্যেকটা হরফের মাখরাজ আপনাদের মুখস্থ হয়ে যায়। জাস্ট প্র্যাকটিস করবেন, আপনি দেখেই পড়বেন, সমস্যা নেই, দেখবেন এমনি মুখস্থ হয়ে গেছে। এরপরে যাদের আমাদের কোর্সে যারা আছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন, আমাদের আপু ভাইয়া বা অনেকেরই বয়স হয়েছে, তো তাদের জন্য বলছি যে একটু বয়স বেশি হয়েছে বলে লজ্জা, সংকোচ, ভীরুতা, হতাশা এরকম কোনো কিছু আমাদের এই ক্লাসে যে কদিন ক্লাস করবেন কোনো কিছু মাথার মধ্যে নেবেন না। আমাদের এই একাডেমির সাথে যারা যুক্ত আছেন, অনেক আপুরা আছেন, অনেক বয়স্ক আপুরা আছেন, তারা হিফজ করছেন অর্থ সহ, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, এবং হচ্ছে
গতদিন আমাদের সূরা ইয়াসিনের পরীক্ষা ছিল এবং তারা পরীক্ষাও দিচ্ছেন, কোনো সমস্যা হচ্ছে না। এই জন্য বয়স বেশি হচ্ছে, আপনার উচ্চারণ হচ্ছে কিনা, লজ্জা সংকোচ, এত মানুষের সামনে পড়াটা বলতে পারবো কিনা, এরকম সবকিছু ঝেড়ে ফেলেন। সবাই যেহেতু পারে, আপনি ইনশাল্লাহ পারবেন। আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন। এজন্য সব ধরনের হতাশা, সংকোচ, ভীরুতা এগুলো পিছনে ফেলে কোরআন শেখার দৃঢ় সংকল্প নিয়ে এগুলো বারবার পড়তে থাকুন। আমরা শূন্য থেকে শুরু করেছি, একেবারে মাখরাজ থেকে শুরু করেছি, ইনশাল্লাহ আমরা সর্বশেষ পর্যন্ত যাব। একটা সংকল্প নিন, যে কটা ক্লাস আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আপনি শিখবেন। এরকম মনের মধ্যে আপনারা সাহস রাখবেন, হিম্মত রাখবেন, বল রাখবেন। কেউ অন্তত ভয় বা ভীরু হবেন না। কোরআন আল্লাহ সহজ করেছেন, কোরআন শেখাটা খুবই সহজ, জাস্ট আমাদেরকে একটু সময় দিবেন। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে, আপনারা নিয়াত করুন যে সব বাধা অতিক্রম করে কোরআন আমাকে শিখতেই হবে, কোরআন আমাকে পড়তেই হবে, কোরআন বুঝার এবং মেনে চলার চেষ্টা আমাকে করতেই হবে। এরকম একটা মন, হিম্মত, দৃঢ় একটা শপথ, দৃঢ় একটা প্রতিজ্ঞা আপনি নিন, নিয়ে আমাদের সাথে ইনশাল্লাহ থাকুন। আমরা 20টা ক্লাসের মধ্যেই ইনশাল্লাহ আপনাদেরকে সহি কোরআন তেলাওয়াত শেখানোর চেষ্টা করব, যদি আপনারা চেষ্টা করেন। এখন আমি একা চেষ্টা করলে তো হবে না, আমরা যেটা ক্লাসে করি সেটা যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ খুব সুন্দরভাবেই কোরআন পড়তে পারবেন। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে যে কোরআনের জন্য একটু সময় দিবেন। কোরআন শেখা এটা খুব কঠিন কোনো কাজ না, আমরা প্রথম ক্লাসেও বলেছি। আমরা যদি আধা ঘন্টার সময় দিই, 1 ঘন্টার সময়ও দিই, তাহলে আমরা যে কয়দিন ক্লাস হবে এর মধ্যেই আমরা পবিত্র কোরআন খুব সুন্দরভাবে শিখতে পারবো। এই জন্য আপনাদেরকে আবারও অনুরোধ করছি, একটু সময় দিন। বুঝুন অথবা না বুঝুন, মুখস্থ হোক অথবা না হোক, আমরা যে কার্ডগুলো বা যেগুলো আপনাদেরকে দিই, গ্রুপে দিই, সেগুলো বারবার একটু পড়ুন। এরপরে যে ক্লাসটা দিই, বুঝতে যদি সমস্যা হয় ক্লাস রেকর্ডটা একটু দেখুন, দেখে ইনশাল্লাহ আপনি সুন্দর তেলাওয়াত করতে পারবেন। এই বিশ্বাসটা অন্তত মনের মধ্যে রাখুন। রেখে মুখস্থ আপনার হচ্ছে না এই জন্য হতাশা, কোনো কিছু দরকার নাই, মুখস্থ দরকার নাই, ইনশাল্লাহ এমনি মুখস্থ হয়ে যাবে। তো মুখস্থ হোক অথবা না হোক, বুঝেন অথবা না বুঝেন, যেগুলো আমরা দিই সেগুলো একটু পড়তে থাকেন, সব বুঝে যাবেন ইনশাল্লাহ একটু সময় দিলেই। তো আমরা আপনাদের কাছে যেটা প্রত্যাশা করি সেটা হচ্ছে যে একটু সময় মতো এবং নিয়মিত ক্লাসে হাজির হয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। ক্লাসে সময় মতো এবং নিয়মিত হাজির হবেন, কারণ আমাদের ক্লাসটা বেশ অনেক সময় ধরে আমরা করবো এমনটা না। ক্লাসে আলোচনা হবে, শুক্রবারের ক্লাসটা লম্বা হবে, তো সময় মতো একটু হাজির হবেন। আমরা চাই যে যারা আমাদের সাথে থাকবেন তারা নিয়মিত হবেন, এবং আপনাদের কাছে দোয়া চাই, এবং আপনাদের দোয়ায় আমাদেরকে শামিল রাখবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আগামী ক্লাসের পড়া থাকবে হচ্ছে, আপনারা জাস্ট 2টা কার্ড, 4টা কার্ড তো আমাদের আছে, 2টা কার্ড একটু পড়ে আসবেন। আমরা কার্ডগুলো এই কদিনে অলরেডি আপনারা পরিচিত হয়েছেন। 2টা কার্ড আপনারা দেখে আসবেন। পড়া মানে আপনাকে হুবহু মুখস্থ করে আসতে হবে এরকম না। কারো যদি পড়তে পড়তে মুখস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ, যদি মুখস্থ নাও হয় তাও কোনো সমস্যা নেই। 2টা কার্ড সুন্দরভাবে একটু কষ্ট করে পড়ে আসবেন। এরপরে যেই পড়াটা থাকবে সেটা হচ্ছে, আপনারা একটা সূরা প্র্যাকটিস করবেন, সূরা ইখলাস। আমরা ভিডিও, মস্কের ভিডিও আছে আমাদের, যাদের মস্ক করায় মস্কের ভিডিওটা দিব, কারণ আমার এই কোর্সে যারা অংশগ্রহণ করেছেন আমি চাই যে সবাই অন্তত 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য যে সূরা কেরাতগুলো দরকার সেগুলো যেন অন্তত সহি হয়ে যায় এই কোর্স শেষে। এজন্য আমরা 11টা সূরা আপনাদেরকে শেখাবো। 11টা সূরা আমরা ক্লাসে মস্ক করাবো না, আমাদের মস্কের যে রেকর্ড আছে ওইটা আপনাদেরকে দিয়ে দিব। ওই মস্ক শুনে শুনে আপনি সুন্দর করে আগামী ক্লাসের জন্য একটা সূরা প্রিপারেশন নিয়ে আসবেন। এরপরের ক্লাসে আরেকটা সূরা দেবো। এই যে 2টা সূরা থাকবে, এই 2টা সূরা আমরা শুক্রবারে আপনাদের থেকে শুনবো। যখন আমরা সূরা শুনতে যাব তখন আপনার মাখরাজও আমার শোনা হয়ে যাবে, তখন আপনার সিফাত যা কিছু আমরা পড়ালাম এগুলো সব এই সূরার মধ্যে অটোমেটিক্যালি চলে আসবে। কারণ সূরা যখন বলবেন তখন আয়াত বলবেন, আয়াতগুলো গঠন হয়েছে শব্দ দিয়ে, শব্দ গঠন হয়েছে হরফ দিয়ে, আর হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। সুতরাং আপাতত যে ক্লাস, আগামী ক্লাসের মধ্যে আপনারা শুধু একটা সূরা ইখলাস দিয়ে সবাই আপনারা নামাজ আদায় করেন, সালাত আদায় করেন। সূরা ইখলাসের ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব গ্রুপে। এই ভিডিওটা শুনে শুনে আপনি দেখবেন যে আপনার সঠিক হচ্ছে কিনা। যদি সঠিক হয় আলহামদুলিল্লাহ, বাট কারো যদি এমন থাকে, আমাদের একজন আপু ভাইয়াও যদি এমন থাকেন যার সূরা ইখলাসটা সঠিক হচ্ছে না, তিনি এই ভিডিওটা দেখে মস্ক করে সুন্দরভাবে এই সূরাটা সহি করে আসবেন আগামী ক্লাসে ইনশাআল্লাহ। এবং পরের ক্লাসে আমরা আরেকটা পড়া দিব। তাহলে আগামী ক্লাসে পড়া থাকবে হচ্ছে 2টা কার্ড 1 থেকে 9 পর্যন্ত, যে মাখরাজ, এই মাখরাজের 2টা কার্ড পড়া থাকবে। একটা সূরা আপনাদের পড়া থাকবে, সেটা হচ্ছে সূরা ইখলাস। তো এই ছিল আমাদের ক্লাস আলহামদুলিল্লাহ।
আজকে এই পর্যন্ত। এখন আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, কোনো পরামর্শ থাকে, তাহলে আপনারা বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা বা পরামর্শ, কারো কোনো কিছু আছে? ওর সাথে মানে ইয়ে না, যারা লিখেছেন মোটেও আমরা পারি না। তো বুধবারেও আমরা প্র্যাকটিস হবে এভাবে। সুন্দর একটা কথা মনে করার জন্য আপনাকে ধন্যবাদ। বুধবারে আমি এক একটা হরফ করে আপনাদের সামনে দিব, যেহেতু আমরা এখন প্র্যাকটিস ইয়ে অবস্থায় আছি, প্রাথমিক অবস্থায়। তো বুধবারে এই হরফগুলো মাখরাজ অনুযায়ী আপনার হচ্ছে কিনা এইটা আমরা বুধবার থেকেই ইনশাল্লাহ শুনবো। তো এই জন্য বুধবারে আপনারা প্র্যাকটিস করে আসবেন, এবং প্র্যাকটিস যদি নাও করেন সমস্যা নেই, এই কার্ডগুলো সামনে রাখবেন, যাতে আমি আপনাকে যখন হরফটা স্ক্রিনে দেখতে পাবেন আপনাকে জিজ্ঞাসা করব যে এই হরফটা কোথা থেকে উচ্চারিত হয়। মুখস্থ পারলে মুখস্থ বলবেন, না পারলে দেখে বলবেন, এবং তখন আমরা শুনবো যে আপনার এই জায়গা থেকে আসলে উচ্চারণ হচ্ছে কিনা, যতটুকু বোঝা যায়। আর শুক্রবারে যেটা হবে, শুক্রবার আমরা সূরাগুলো শুনবো। দুইটা সূরা যে হবে আমাদের, একটা হবে আগামী ক্লাসে পড়া সূরা ইখলাস, এর পরের ক্লাসে থাকবে যে সূরা ফাতিহা। এই দুইটা সূরা আমরা শুক্রবারের ক্লাসে পুরা সূরা শুনবো। আর আগামী ক্লাসে এই হরফগুলো আপনার মাখরাজ অনুযায়ী উচ্চারণ হচ্ছে কিনা এটা আমরা শুনবো ইনশাআল্লাহ। কাউসার পারভিন আপু, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি বিষয় মনে করার জন্য। তো এই জন্য মাখরাজের এই ইয়েটা একটু ফলো করবেন বা কাছে রাখবেন। আর কারো কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, আর যারা শোনাতে চাচ্ছেন বা ইয়ে করতে চাচ্ছেন, বুধবারে ইনশাল্লাহ আমরা আপনাদের হরফগুলো উচ্চারণ হচ্ছে কিনা আমরা যতজনের সম্ভব ততজনের কাছ থেকে বুধবারে ইনশাল্লাহ শোনা শুরু করব। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের ক্লাস শেষ করছি। ক্লাসের শেষে মহান আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করছি, মহান রব যেন আমাদেরকে একান্ত মেহেরবানি করে আমৃত কোরআনুল কারীমের সাথে থাকার তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই কামনায় আমরা আমাদের আজকের ক্লাস শেষ করছি। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।